আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ট্রাম্প দম্পতির সাথে ডক্টর ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের একটা ছবি নিয়ে গতকাল সারা দিন সোশ্যাল মিডিয়া খুব গরম ছিল। আপনারা জানেন যে জাতিসংঘের এই যে সাধারণ অধিবেশন হয় প্রতি বছরের সেপ্টেম্বরে, এই অধিবেশনের আগের দিন সাধারণত মার্কিন প্রেসিডেন্ট সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য যেসব সরকার প্রধান আসেন এবং বিশিষ্ট অতিথি যারা আসেন তাদের জন্য একটা স্পেশাল ডিনার অফার করেন, যেটা এবছর 23শে মার্চ ডোনাল্ড ট্রাম্প অফার করেছিলেন নিউ ইয়র্কের দ্য প্যালেস হোটেলে। তো সেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসও সেখানে যোগ দিয়েছিলেন এবং তার সাথে তার কন্যা দিনা ইউনূস ছিলেন। তো তারপরে এই ছবিটা হঠাৎ করে আমরা পেলাম, গতকাল মূলত পেলাম ছবিটা 26 সেপ্টেম্বর বা 27 সেপ্টেম্বর। তো 23 তারিখে তোলা ছবিটা 26 তারিখ বা 27 তারিখে আমাদের নজরে এলো এবং ডক্টর ইউনূসের যে প্রেস উইংটা আছে আপনারা জানেন যে ভীষণ একেবারে তড়িৎ কর্মা এবং তারা পাঁচজনই, প্রেস উইং এর পাঁচজনই এই সফরে গিয়েছেন নিউ ইয়র্কে। এবং নিউ ইয়র্কের একটি সংবাদ সম্মেলনে দেখলাম একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে এই পাঁচজন যাওয়ার কি দরকার ছিল কিনা। তো ডাস্টবিন শফিক সেটাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করেছে এবং তারা রাত 3টা পর্যন্ত কাজ করে, তারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাদের কাজ আর কাজ, কাজ আর কাজ। সো এমন কাজ যে তারা রাতে ঘুমানোর সময়টা ঠিক মতো পান না। তো সেই প্রেস উইং 23 তারিখের তোলা ছবি 26 তারিখে জাতির সামনে প্রেজেন্ট করবে, এটা একটু খটকা লাগে না আপনাদের কাছে? আমার তো লেগেছিল। যাই হোক, সকলে যারা এই বিষয়গুলো বোঝে, আমরা তো লেম্যান, ধরেন আমরা এই মেটা ডেটা এটা ফেক কিনা এগুলো তো অতভাবে বুঝি না টেকনিক্যালি। যারা টেকনোলজিক্যাল বিষয়টা দেখেন তারা সবাই কিন্তু এই মেটা ডেটা অ্যানালিসিস করে, ইভেন আমি আমার চ্যাট জিপিটিতে একটু দিয়েছিলাম, তো সবাই মোটামুটি বলেছে এটা একটা ফেক ছবি, কারণ মেটা ডেটা অ্যানালিসিসে বলছে এটা ফটোশপ করা ছবি। তো এইটা মানে ট্রাম্প দম্পতির সাথে ডক্টর ইউনূসের ছবি একটা ফেক করে দেবে, এটাও কিন্তু আবার একটু বিশ্বাস হয় না। ডাস্টবিন শফিক খারাপ, কিন্তু কত খারাপ যে সে ট্রাম্পের সাথে ফেক ছবি করবে। আবার এর মধ্যে দেখা গেল যে আরো কিছু দেশের সরকার প্রধান তারাও ঠিক একই রকমের ছবি দিয়েছেন এবং সব ছবিতে ডোনাল্ড ট্রাম্প এই বুড়ো আঙ্গুলটা থামস আপ করে দাঁড়িয়ে আছেন এবং তার পাশে যে মেলেনিয়া ট্রাম্প তিনি একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। মানে তাদের কোনো ছবিতে তাদের দাঁড়ানোর ভঙ্গিটা চেঞ্জ হয়নি। যদি পরপর ছবি তুলতেন তাহলে মানুষ তো এত স্ট্যাচু না। সুতরাং প্রশ্ন উঠলো এটা কি ট্রাম্প এবং মেলানিয়ার স্ট্যাচু কিনা, সেই মাদার টুসো মিউজিয়ামের কোনো ছবি কিনা। মানে সন্দেহ যখন একবার দানা বাঁধে তখন নানা মুখে সেটা প্রসারিত হয়। কিন্তু মেটাডেটা অ্যানালিসিসে যেটা বলেছে যে এটা এডিটেড ছবি, দ্যাট ওয়াজ 100% ট্রুথ। হ্যাঁ, এর মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সে আবার একা ছবি তুলেছেন। আরো অনেক দেশের যে মানে নিউজ পেপারে সেই নিউজগুলো দেখলাম এবং সেই দেশের ভাষায় নিউজগুলো প্রকাশিত, সুতরাং পড়তে পারিনি, কিন্তু ছবিটা দেখে তো বোঝা যায়। তাহলে সমস্যাটা কোথায়, ক্যাচটা কোথায়? আবার আমার আরেকটু সন্দেহ ছিল যে এবার ডক্টর ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের, বিএনপির পক্ষ থেকে যিনি গিয়েছেন হুমায়ুন কবির, এই লোকটার দিকেও আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ এই হুমায়ুন কবির আবার এইসব বাটপাড়িতে খুব ওস্তাদ। আপনাদের হয়তো খেয়াল আছে যে অনেক আগে মার্কিন 6 কংগ্রেসম্যান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছিল যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ, গণতান্ত্রিক পরিস্থিতি খারাপ, গণমাধ্যমের স্বাধীনতা নেই ইত্যাদি জানায় মার্কিন সরকার যেন বাংলাদেশ সরকারের উপরে প্রেসার দেয়, এরকম একটা চিঠি লিখেছিল এবং সেই চিঠির নিচে 6 জন কংগ্রেসম্যানের সাইন ছিল। তো হুমায়ুন কবির এটা যথারীতি মিডিয়ায় পাঠিয়েছে এবং মিডিয়া সেটি প্রকাশও করেছে। পরে দেখা গেল যে ওই যে 6 জন কংগ্রেসম্যানের যে ইন্টারভিউ ওইটা ছিল ফলস। কংগ্রেসম্যানরা এরকম কোনো মানে এরকম কোনো ইন্টারভিউ না, সরি চিঠি, এরকম কোনো চিঠি লেখেনি। অর্থাৎ হুমায়ুন কবির গং আরো তার সাথে সাদি টাদি কারা ছিল, এরা মিলিয়ে এরকম একটা
ফেক ডকুমেন্ট তৈরি করেছে। তো আমার মনে হচ্ছিল যে হুমায়ুন কবির যেহেতু আছে, তাহলে এই ট্রাম্পের ছবিটা ফেক হলেও হতে পারে, এবং যেহেতু এক্সপার্টরা বলতেছে, চ্যাট জিপিটি বলতেছে এই ছবি এডিটেড, তাহলে ঘটনা কি সেই সন্ধান করতে গেছে রূপান্তরের সত্য। আমাদের অনুসন্ধানে আমরা যেটা জেনেছি, এবং এখন পর্যন্ত আমার কাছে এটা খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে, যদিও আমি 100% গ্যারান্টি দিতে পারছি না, কারণ সত্য আজকাল যেভাবে রূপান্তরিত হচ্ছে, যে কারণে আমার আপনাদের সামনে এই রূপান্তরের সত্য এই শিরোনামে ইউটিউবে আসা। এখানে ঘটনা হয়েছে যে যে ডিনারে ট্রাম্প দম্পতি সবাইকে দাওয়াত করেছিলেন, সেখানে যদি সবার সাথে একটা করে ছবি তুলতে যান, এবং একটা ছবি তুলতে যদি 1 মিনিটও ছবি সময় লাগে, দেখা গেল যে 2-3 ঘন্টা শুধু ট্রাম্পের ছবি তুলতেই কেটে যাবে। তো যেটা করা হয়েছে যে এই অনুষ্ঠানে একটা ফটো কর্নার ছিল, একটা কোনায় একটা ছোট জায়গা ছিল ব্যাকড্রপ সহ, যেখানে ছবি তোলা হয়। সেখানে ট্রাম্প এবং মিলেনিয়া ট্রাম্প দম্পতির একটা ছবি ফটোগ্রাফাররা, অফিসিয়াল ফটোগ্রাফার তুলে রেখেছেন। এরপরে যারা যারা ছবি তুলতে চেয়েছেন, এখানে দুটো শর্ত ছিল, যে ছবিতে দুজনের বেশি থাকা যাবে না, একজন অথবা দুজন, এবং আরেকটা শর্ত হলো যে তাকে সরকার প্রধান হতে হবে আর কি, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে হবে। তো সেই হিসেবে ডক্টর ইউনূস এবং দিনা ইউনূস তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে ওই ফটো কর্নারে গিয়ে একটা ছবি তুলেছেন। ওই ফটোগ্রাফার ছবিটা তুলেছেন, এই যিনি ট্রাম্প দম্পতির ছবিটা তুলেছেন, এমন ভাবে ডক্টর ইউনূস এবং দিনা দাঁড়িয়েছেন, মানে যে পাশে ট্রাম্প এবং মেলানিয়া দাঁড়িয়েছিল তার আরেক পাশে ডক্টর ইউনূস এবং দিনা ইউনূসকে দাঁড় করানো হয়েছে, এবং যারা যারা ছবি তুলতে চেয়েছেন সবাইকে এই পাশে, যে পাশে ট্রাম্প দাঁড়িয়েছে সে পাশে না, তার আরেক পাশে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে। ছবি তোলার পরে এই ছবিগুলোকে এডিট করে এক করা হয়েছে, এবং এটা করাই হয়েছে হোয়াইট হাউসের ওই যে যারা ছবি তোলার দায়িত্বে ছিলেন তাদের তত্ত্বাবধানে, এবং এডিটিংটা খুবই প্রফেশনাল এডিটিং হয়েছে, একদম শ্যাডো ট্যাডো মিলিয়ে, মানে একটা আপনি দেখবেন ভালো করে যে একটা মানুষ দাঁড়ালে তার পেছনে একটু ছায়া পড়ছে, সেই ছায়াটা পর্যন্ত চমৎকার ভাবে মিলিয়ে এডিটটা করা হয়েছে। এবং দেখুন দিনা ইউনূসের পেছনে ছায়াটা কিন্তু, যেহেতু সে উচ্চতা একটু শর্ট সারের চেয়ে, তার ছায়াটা একদম দেখা যাচ্ছে না, একদম নিচের দিকে আছে। তো এইভাবে এই যে এডিট করে এই ছবিটা হোয়াইট হাউস থেকেই অতিথিদের কাছে আবার পাঠানো হয়েছে। এই যে এডিটিং, এই প্রসেসটার মধ্যে সময় লেগেছে 3 দিন। 23 তারিখ রাতের তোলা ছবি আমাদের প্রেস উইং এর কাছে বা ডক্টর ইউনূসের টিমের হাতে এসেছে 26 তারিখে। সুতরাং এই ছবি তো আপনি 24-25-এ দেখতে পারবেন না, পাওয়া মাত্রই তারা এটা আপলোড করে দিয়েছে। এবং ক্যাপশনটা দেখবেন যে ডক্টর মানে ইউনূস এবং দিনা ইউনূসের সাথে ছবি তোলার পোজ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং মিলেনিয়া ট্রাম্প, দেখেছেন? বলে নাই কিন্তু যে ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্প ছবি তুলেছেন, বলেছে পোজ দিয়েছেন। কথার মানে শব্দের মারপ্যাচটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। সুতরাং এইটা যদি বলেন ছবিটা ফেক, ঠিক একদম বলাই যাবে না ফেক, এটা এডিটেড, কিন্তু এটা অফিসিয়ালি ডান, এবং এটা অনেকটা ডিজিটাল সিগনেচারের মতো। আমরা অনেক সময় দেখা গেলো একটা অ্যাপ্লিকেশন লিখি অনলাইনে, আমি আমার ডিজিটাল সিগনেচারটা ওখানে পেস্ট করে দিই, কপি করে এনে পেস্ট করে দিই, দ্যাট ইজ মাই সিগনেচার, বাট এটা কপি পেস্ট করা। ঠিক একই কারণে এটা অনুমতিক্রমে, এটা ইটস এ গিফট যারা এসেছিলেন এবং যারা ওই ছবিটা তুলতে চেয়েছেন। এবং খেয়াল করে দেখবেন যে বড় বড় রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, এদের কিন্তু ছবি আমরা দেখছি না, বরং এই ইউনূস, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বা আরো কিছু অখ্যাত কুখ্যাত লোক এবং যারা একটু ধান্দাবাজ স্বভাবের, তাদের ছবিগুলো আমরা দেখছি। এবং এই ছবির পেছনে নগদ নারায়ণের লেনদেন আছে কিনা সেটা নিয়ে আমরা আর খোঁজ নিতে চাইনি। এই ছবিটা করাই হয়েছে মূলত একটা রাজনৈতিক উদ্দেশ্যে। আর টিম দেখাতে চেয়েছে এই যে দেখো, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূসের সম্পর্কটা ভালো না, যদিও আমেরিকা তার পলিসির কারণে বাংলাদেশে অনেক কিছু করছে, বাট ব্যক্তিগতভাবে তাদের সম্পর্কের রসায়নটা খুব একটা উষ্ণ না। তো এখন ডোনাল্ড ট্রাম্প ওই ডিনারে গেছে, পাশ দিয়ে হাঁটার সময় হয়তো কথাও হয়েছে 2-1 লাইন, হাউ আর ইউ বা কেমন আছেন, এই ফাঁকে ইউনূস হয়তো 2-1টা কথা বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে বাইডেনের সাথে যেটা ছিল, বাইডেন তার মুখে পারলে চুমু খায়, তো সেই সম্পর্ক তো ডোনাল্ডের কাছে নাই। কিন্তু টিম থেকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে
যে এই সফরে ট্রাম্পের সাথে যে সেলফিটার কথা আগেই বলেছিলাম, 700 কোটি টাকার এই সফরে একটা সাইডলাইন বৈঠক করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে, সেটি ব্যর্থ হয়েছে। একটা সেলফির চেষ্টা করা হয়েছে, সেটিও হয়নি। আলটিমেটলি যেটা হয়েছে আর কি, যে দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এই হলো ছবির আসল কাহিনী। ছবিটা এডিটেড, কিন্তু মিথ্যে নয়। ছবিটা হোয়াইট হাউসের ওই ফটো তোলার যে টিম তারাই দিয়েছে, অফিসিয়ালি দিয়েছে। আমি প্রথম ডক্টর ইউনূসকে স্বৈরাচার বলতে বাধ্য হলাম। অন্তর্বর্তীকালীন সরকার, ম্যান্ডেটহীন সরকার, সীমাহীন কাজের নামে, অজুহাতের নামে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত, মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে, বিষাক্ত করে তুলছে। আমি নেপাল প্রসঙ্গ বলছি, যে আজকের নেপাল আনপ্রেডিক্টেবল একটা দেশ। রাজতন্ত্র বিলোপের পরে সেখানে 17 বছর 2008 থেকে 25 13 বার সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু সাম্প্রতিকতম নেপাল, আজকেরতম নেপাল যেন প্রতিনিয়ত বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বৈরাচারী ইউনূস সরকারকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। আমি প্রতিনিয়ত দেখছি, অবজার্ভ করছি আর অবাক হচ্ছি। গত বৃহস্পতিবার নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার নাই এই সরকারের। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর তরুণদের পক্ষ থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থা সহ অন্যান্য সংস্কারের দাবির প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। কার্কি বলেন, বর্তমান সরকারের পক্ষে এমন কোনো পরিবর্তন করা সম্ভব নয়, তাই শাসন ব্যবস্থার যে কোনো সংস্কার বা পরিবর্তন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। প্রধানমন্ত্রী কার্কি স্পষ্ট করে উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করাই হলো অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান। পরিশেষে প্রধানমন্ত্রী কার্কি দেশের সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উৎসাহের সঙ্গে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহিত করেন। মাত্র 16 দিনের মাথায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এমন কথা বললেন যে সংস্কারের এখতিয়ার নেই। আসলে তো তাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার কাপ সরকার, কিসের সরকার, কিসের ম্যান্ডেটের সরকার? আপনি সাথে সাথে বাংলাদেশে যদি তুলনা করেন, বাংলাদেশে দেখছেন যে সেখানে 16 দিনে জাতির উদ্দেশ্যে প্রতিনিয়ত বলছে, কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন যে সংস্কার করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। কিন্তু বাংলাদেশে আপনি খেয়াল করে দেখুন, ডক্টর ইউনূস, স্বৈরাচারী ইউনূসের সরকার, তারা মনে করছে যে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কে দিয়েছে? আমি, আপনি, কেউ দিয়েছেন ম্যান্ডেট? তাদের সংবিধান নিয়ে নাড়াচাড়া, শাসন ব্যবস্থা নিয়ে নাড়াচাড়া, কিভাবে নির্বাচন হবে, এগুলো করবার দায়িত্ব কে দিয়েছে? তারা তো হঠাৎ এসে হঠাৎ নেই হয়ে যাবে, হঠাৎ রাষ্ট্র ক্ষমতা এসছে, হঠাৎ দেশ ছেড়ে পালিয়ে যাবে, দেশ ছেড়ে চলে যাবে। বাংলাদেশের মানুষকে আমি আগেও বলেছি, আবারও বলছি, রীতিমতো একটা ফুটবল খেলছে। বাংলাদেশের মানুষে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নইলে বাংলাদেশের মানুষের ভাগ্যাকেশে চরম দুর্যোগের ঘনঘটা অপেক্ষা করছে। এটা বলার অপেক্ষা রাখে না। আজকে 14 মাস হয়ে গেছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা কি হবে, নির্বাচন কি হবে, যদি একটা নির্বাচনের মূল্য ঝুলিয়ে রেখেছে। জাতিসংঘে গিয়েও বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু নির্বাচনটা কেমন হবে, কিভাবে হবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। দেশের একটা বড় অংশকে বাদ রেখে নির্বাচন হবে এমনটারই আয়োজন চলছে, কিন্তু সেই নির্বাচন কি বাংলাদেশের আপামর জনসাধারণ গ্রহণ করবে? নেপালে আরো একটি ঘটনা ঘটেছে। সরকার পতনের 18 দিন পর ফের
নেপালে প্রকাশ্যে সমাবেশ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। শনিবার ভক্তপুরে তার দল সিপিএনের ছাত্র ও যুব সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। চরম জনরোষ রক্তক্ষরণের পর ওলির এই সমাবেশ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনুমান করা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে ফের দেশের তরুণ সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা এই সমাবেশে। 8 সেপ্টেম্বর নেপালের জেনজি আন্দোলন চরম আকার নেওয়ার পর 9 সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন ওলি। এই 18 দিনে কেপি শর্মা ওলির কোনো হদিশ পাওয়া যায়নি। সূত্রের খবর, এতদিন ধরে নেপাল সেনাবাহিনীর নিরাপত্তায় ছিলেন তিনি। পরে তাকে অস্থায়ী বাসভবনে স্থানান্তর করা হয়। তার দলের নেতা প্রদীপ গিওয়ালি জানান, ওলি শীঘ্রই সচিবালয়ের সভায় যোগ দেবে। এই জনসভা তারই একটি অংশ। রাজনৈতিক মহলের দাবি, নেপালের ক্ষমতার হ্রাস ফের নিজের দখলে আনতে চান ওলি। সেই লক্ষ্যেই দেশের যুব সমাজের মন বুঝতে ওলির এই প্রকাশ্য সমাবেশ। এদিকে জেনজি বিক্ষোভের জেরে ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে নেপালের সংসদ। 2026 সালের মার্চ মাসে দেশে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বিক্ষোভের আগুন এখনো পুরোপুরি নেভেনি দেশে। রাস্তায় বিক্ষোভের পাশাপাশি দাবি তোলা হচ্ছে রাজনৈতিক সংস্কারে। এমন পরিস্থিতিতে ওলির সামনে আসা শুধু দলকে ঐক্যবদ্ধ করা নয়, তার লক্ষ্য নেপালের রাজনীতিতে নিজেকে আবারও প্রাসঙ্গিক করে তোলা। উল্লেখ্য, গত 8 সেপ্টেম্বর নেপালের সংসদের সামনে যুব সমাজের বিক্ষোভ চরম আকার নেয়। সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে শুরু হয়েছিল এই আন্দোলন। দাবি ওঠে দুর্নীতিতে ভরা এই সরকারের অবসানের। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনী জল কামান, কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে, যার পরিপ্রেক্ষিতে প্রথমে 21 জন, পরে আরো 39 জনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 15 জনের। এখন পর্যন্ত বিক্ষোভে মোট 74 জনের মৃত্যু হয়েছে নেপালে। নেপাল পরিস্থিতি দেখুন প্রতিনিয়ত উন্নতি লাভ করছে। নেপালের ইমিডিয়েট যে পতিত সরকার প্রধান কেপি শর্মা ওলি মাত্র 18 দিন আগে তিনি রিজাইন দিয়েছেন। 18 দিন পরে তিনি প্রকাশ্য জনসভায় এলেন এবং আবারও রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করছেন। আগামী মার্চে যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণের প্রচেষ্টা করছেন। অথচ দেখুন, বাংলাদেশ আর নেপালের সরকার পতনের স্টাইল একই রকম এবং দুটোতেই মার্কিন ডিপ স্টেট জড়িত। এবং নেপালে জিনজিদের অর্থায়ন করে, উদ্বুদ্ধ করে, প্রশিক্ষণ দিয়ে যেভাবে সরকার পতন হয়েছে, বাংলাদেশ এবং নেপাল একই স্টাইল নেই। এগুলো সংবাদ মাধ্যমেও এসছে। কিন্তু নেপাল পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে তারিখ ঘোষণা করেছেন। কোনো সংস্কার করবার এখতিয়ার নেই, এটাই তো সত্য কথা। বাংলাদেশের সংবিধানে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আছে, আমরা সেখানেও দেখাচ্ছি। সেই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন করা। নেপাল সরকার 6 মাসের জন্য এসে 6 মাসে নির্বাচন করে দিয়ে চলে যাবে। কিন্তু বাংলাদেশে একটা জগদ্দল পাথরের মতো একটা সরকার বসে আছে। সংস্কারের নামে নানা রকম ছলনা করা হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে। এবং ইমিডিয়েট যে দলটি পতিত হয়েছে, সেই দলটিকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নেপালে কোনো দল নিষিদ্ধ করা হয়নি। ইমিডিয়েট যে দলটি সরকারে ছিল, সেই দলের প্রধান তো বটেই, বেশিরভাগ প্রধান নেতা, কেন্দ্রীয় নেতা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। নেপালে দেশ ত্যাগ করেননি, নেপালে তারা আছেন, নিজ দেশেই আছেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাত্র 18 দিনের মধ্যে জনসম্মুখে এলেন। অথচ বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য ইমিডিয়েট যে দলটি, সেই দলের নেতারা জনসম্মুখে আসতে পারেন না। প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার, নির্যাতন, গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করবেন, ঠিক আছে, তাদের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। গত 1 বছরের বেশি সময় অনেক নিরপরাধ নেতা কর্মী এখনো জেলবন্দি হয়ে আছে। নেপাল আমাদেরকে আসলে অনেক কিছু শেখাচ্ছে।
নেপাল সবাইকে নিয়ে, সব মানুষকে নিয়ে একটা ঐক্যের নেপাল গড়তে চাইছে, কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে বিভেদ তৈরি করা হচ্ছে। ইমিডিয়েট যে পতিত দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের একটা বিশাল সমর্থন গোষ্ঠী আছে, প্রায় 50%-এর বেশি। সেই 50%-কে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচনের আয়োজন চলছে। বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে অসম্ভব। অর্থাৎ নেপাল থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার আছে। বাংলাদেশের এই মুহূর্তে যে সরকারটি, এই সরকারটি শিক্ষা নেবে না। তারা জোর করে, জুলুম করে বাংলাদেশের মানুষের উপরে কাঁধে পা দিয়ে প্রয়োজনে অনেকদিন থাকবে, দীর্ঘদিন থাকবে। সেই পরিকল্পনা ইতিমধ্যে হয়েছিল, কিন্তু এখন নির্বাচনের নতুন গান শোনা যাচ্ছে। আদৌ নির্বাচন হবে কিনা সেটিও বিলিয়ন ডলারের প্রশ্ন। কাজেই বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে যে আপনাদের উপরে একটা অশুভ শক্তি ভর করেছে। এই অশুভ শক্তি থেকে আপনাদের মুক্তির পথ খুঁজতে হবে। এছাড়া বাংলাদেশ 18 কোটি মানুষের জীবন নিয়ে একটা বড় ধরনের ছেনিমিনি খেলা চলবে। এই খেলা আপনি খেলতে দেবেন কিনা সিদ্ধান্তটা নিতে হবে আপনার। এই মুহূর্তে এ পর্যন্ত।